তাহলে অবশেষে বলা যায় শিক্ষাই হলো টাকার চেয়ে অধিক মূল্যবান। যখনই আমি এই পরামর্শ দেই তখনই আমি প্রায়শই প্রত্যুত্তরে শুনি, ও এটা তো খুবই ঝগড়াটে ব্যাপার, অথবা আমি যা করতে আগ্রহী আমি শুধু তাই করতে চাই, ও এটা তো ঝগড়াটে ব্যাপার। এই বক্তব্যের প্রেক্ষিতে আমি তাদেরকে জিজ্ঞেস করি, তাহলে আপনি সারা জীবন কাজ করে সরকারকে আপনার আয়ের 50% দিয়ে দেবেন, এটাই কি আপনি ভালো মনে করেন? অন্য বক্তব্যটি, আমি যা করতে আগ্রহী আমি শুধু তাই করতে চাই। এর প্রেক্ষিতে আমি বলি, আমি জিমে যেতে আগ্রহী নই, তবু আমি যাই কারণ আমি ভালো অনুভব করতে চাই ও দীর্ঘজীবী হতে চাই। দুর্ভাগ্যক্রমে এই পুরানো উক্তিটায় কিছু সত্য লুকিয়ে আছে। বৃদ্ধ হয়ে যাওয়া কুকুরকে নতুন কোনো কৌশল শেখানো যায় না। যদি কেউ নিয়মিত পরিবর্তন হতে না শেখে তাহলে তাকে পরিবর্তন করানো খুব কঠিন কাজ। কিন্তু নতুন কোনো কিছু শেখার উদ্দেশ্যে কাজ করার প্রসঙ্গ এলেই অনেকে হয়তো নিজেদেরকে কোনো ধরনের বেষ্টনীতে আবদ্ধ দেখতে পান। তাদেরকে অনুপ্রেরণা দিতে আমি এই কথাটা বলি, জীবনটাও ওই জিমে যাওয়ার মতোই। আপনি যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আপনি যদি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন তাহলে পরবর্তীতে তা অনেক সহজ হয়ে উঠবে। জিমে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমিও অনেকদিন পর্যন্ত ভয়ে ছিলাম, কিন্তু একবার যখন আমি সেখানে গিয়ে জিম করা শুরু করলাম তখন রোমাঞ্চ অনুভব করেছিলাম। ব্যায়াম শেষ করার পরে আমার সবসময় খুব খুশি খুশি লাগতো। আমি জিমে যাওয়াটা চালিয়ে যাব বলে নিজেকে বুঝিয়েছিলাম। তখনই কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে বিশেষজ্ঞ হওয়ার পরিবর্তে যদি নতুন কিছু শেখার উদ্দেশ্যে কাজ করতে অনিচ্ছুক হন তাহলে নিশ্চিত হয়ে জেনে নেবেন যে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেটা শ্রমিক সংগঠনের আওতাভুক্ত কিনা, কারণ শ্রমিক সংগঠনগুলো বানানো হয় বিশেষজ্ঞদের সুরক্ষা দেওয়ার জন্য। আমার শিক্ষিত বাবা গভর্নরের অনুগ্রহ লাভে ব্যর্থ হয়ে হাওয়াইয়ের শিক্ষক সংগঠনের প্রধান হয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে এত কঠিন কাজ তিনি এর আগে কখনো করেননি। অন্যদিকে আমার ধনী বাবা তার কোম্পানিকে সংগঠন মুক্ত রাখার জন্য সারা জীবন সাধ্যমতো চেষ্টা করেছিলেন। তিনি সফলও হয়েছিলেন। সংগঠন গঠিত হওয়ার খুব কাছাকাছি পর্যায় পর্যন্ত গেলেও ধনী বাবা লড়াই করে সেগুলো বন্ধ করতে সবসময় সক্ষম হয়েছিলেন। ব্যক্তিগতভাবে আমি কোনো পক্ষ নেই না, কারণ আমি উভয় পক্ষেরই প্রয়োজন ও সুবিধাগুলো সম্পর্কে জানি। আপনি যদি স্কুলের সুপারিশগুলো অনুসরণ করেন এবং উঁচুমানের বিশেষজ্ঞ হয়ে যান তাহলে সংগঠনের সুরক্ষা তলে থাকার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, আমি যদি বিমান চালানোর পেশাটাকে ধরে রাখতাম তাহলে আমি এমন একটা কোম্পানি খুঁজে বের করতাম যেখানে পাইলটদের শক্তিশালী সংগঠন রয়েছে। কেন? কারণ আমার সারাটা জীবন আমি একটা দক্ষতা অর্জন করতেই কাটিয়ে দিলাম, যা শুধুমাত্র একটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। আমাকে যদি সেই ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হতো তাহলে আমার সারা জীবনের অর্জিত দক্ষতা আর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো না। 1 লক্ষ ঘন্টা ভারী বিমান চালানোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বছরে $1,50,000 আয় করা কোনো সিনিয়র পাইলট যদি চাকরিচ্যুত হন তাহলে তার পক্ষে স্কুল শিক্ষক হিসেবে উচ্চ বেতনের অন্য আরেকটা চাকরি পাওয়া খুব কঠিন হয়ে যাবে। প্রয়োজন অনুসারে এক ইন্ডাস্ট্রির দক্ষতা আরেক ইন্ডাস্ট্রিতে কাজে লাগানো যায় না, কারণ এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে যে দক্ষতার জন্য পাইলটেরা বেতন পান, স্কুলের শিক্ষকতা করতে গেলে সেই দক্ষতার কোনো গুরুত্বই নেই। কথাটা একইভাবে ডাক্তারদের ক্ষেত্রেও সত্য। আজকাল ওষুধে অনেক পরিবর্তন হচ্ছে, আর এই কারণে অনেক চিকিৎসা বিশেষজ্ঞদের চিকিৎসা সংস্থা গঠন করতে হয়েছে, যেমন এই জেমো। স্কুলের শিক্ষকদেরকে অবশ্যই সংগঠনের সদস্য হতে হয়। আমেরিকাতে আজকে শিক্ষকদের সংগঠনই সবচেয়ে বড় এবং টাকাওয়ালা সংগঠন। ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশনের রয়েছে বিশাল রাজনৈতিক প্রতিপত্তি। শিক্ষকেরা সংগঠনের ছায়াতলে থাকার প্রয়োজন মনে করেন, কারণ শিক্ষাক্ষেত্রের বাইরে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে তাদের দক্ষতার খুব সামান্য মূল্যই রয়েছে। তাই এটা একদম ছাপ মারা একটা নিয়ম যে উঁচু মানের বিশেষজ্ঞ হলে সংগঠন করতে হবে। এরকম করাটাই হবে বুদ্ধিমানের কাজ। আমি ক্লাসে শিক্ষা দেওয়ার সময় জিজ্ঞেস করি, তোমাদের মধ্যে কতজন এরকম আছো যে ম্যাকডোনাল্ডের চেয়েও ভালো হ্যামবার্গার রান্না করতে পারো? প্রায় সব ছাত্ররাই তখন তাদের হাত ওঠায়। তারপর আমি জিজ্ঞেস করি, তো তোমরা যদি আরো উত্তম হ্যামবার্গার রান্না করতে পারো তাহলে ম্যাকডোনাল্ড কিভাবে তোমাদের চেয়ে বেশি টাকা বানায়? উত্তরটা স্পষ্ট, ম্যাকডোনাল্ড ব্যবসার ক্ষেত্রে অসাধারণ। অনেক মেধাবী লোকেরাও দরিদ্র হয়ে থাকেন, কারণ তারা উত্তম হ্যামবার্গার তৈরিতে মনোনিবেশ করেন
কিন্তু ব্যবসা ক্ষেত্রে তারা সামান্য জানেন বা কিছুই জানেন না। হাওয়াইয়ে আমার একজন বড় আর্টিস্ট বন্ধু আছে। সে মোটামুটি চলনসই টাকা রোজগার করে। একদিন তার মায়ের অ্যাটর্নি তাকে ডেকে বললেন যে তার মা তার জন্য $35,000 রেখে গেছেন। তার মায়ের রেখে যাওয়া অ্যাসেস থেকে অ্যাটর্নি ও সরকার তাদের অংশ নিয়ে যাওয়ার পর এই টাকাটাই বাকি ছিল। তখনই সে এই টাকা থেকে কিছু টাকা বিজ্ঞাপনের জন্য খরচ করে ব্যবসার প্রসার ঘটানোর একটা সুযোগ দেখতে পেল। 2 মাস পর একটি দামি ম্যাগাজিনের সম্পূর্ণ পাতা জুড়ে তার 4 রঙা বিজ্ঞাপন প্রকাশিত হলো। বিজ্ঞাপনটা বড় বড় ধনীদেরকে টার্গেট করে প্রকাশ করা হয়েছিল। এই বিজ্ঞাপনটা 3 মাস পর্যন্ত চলল, কিন্তু সে বিজ্ঞাপন থেকে কোনো সাড়া পেল না। উত্তরাধিকারে সে যা পেয়েছিল তা তখন শেষ হয়ে গিয়েছিল। ম্যাগাজিনের খারাপ উপস্থাপনার কারণ দেখিয়ে সে তখন আইনি অভিযোগ করতে চেয়েছিল। এরকমটা প্রায় হতে দেখা যায় যে কেউ একজন খুব সুন্দর হ্যামবার্গার বানাতে পারেন, অথচ ব্যবসা সম্পর্কে খুব অল্পই জানেন। আমি যখন জানতে চেয়েছিলাম যে সে কি শিখেছে, তখন সে প্রত্যুত্তরে শুধু বলেছিল, বিজ্ঞাপন বিক্রেতারা ধোঁকাবাজ। তারপর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বিক্রয় ও বাজার পরিচালনার উপর কোনো কোর্স করতে সে আগ্রহী কিনা। সে প্রত্যুত্তরে বলেছিল, আমার সময় নেই, তাছাড়া আমি টাকা অপচয় করতে চাই না। পৃথিবীটা মেধাবী দরিদ্র লোকজনে ভরে গেছে। তারা দরিদ্র থাকে, অথবা আর্থিক দিক থেকে সংগ্রাম করে, অথবা তারা তাদের সক্ষমতার পরিমাণ টাকা উপার্জন করতে পারে না। এর আসল কারণটা তারা কি জানে এর ওপর নির্ভর করে না। আসলে তারা কি জানে না এর ওপর নির্ভর করে। তারা উত্তম হ্যামবার্গার তৈরি করতে তাদের দক্ষতাকে আরও উন্নত করার দিকে লক্ষ্য রাখেন, অথচ হ্যামবার্গার বিক্রয় ও বিতরণের দক্ষতার দিকে তাদের তেমন কোনো খেয়াল নেই। হয়তো ম্যাকডোনাল্ডের হ্যামবার্গারই সবচেয়ে উত্তম নয়, তবে তারা বিক্রয় ও বিতরণের দিক থেকে সবচেয়ে উত্তম। আমার দরিদ্র বাবা আমাকে বিশেষজ্ঞ বানাতে চেয়েছিলেন। তিনি মনে করতেন এটাই বেশি টাকা উপার্জন করার উপায়। হাওয়াইয়ের গভর্নর তাকে জানিয়েছিলেন যে তিনি স্টেট গভর্নমেন্টে আর বেশি দিন কাজ করতে পারবেন না। গভর্নরের এই কথা শোনার পরও তিনি আমাকে বিশেষজ্ঞ হওয়ার জন্য অনুপ্রাণিত করে যাচ্ছিলেন। আমার শিক্ষিত বাবা শিক্ষকদের সংগঠনের কথা বলে যুক্তি দেখাতেন যে এইসব উচ্চ দক্ষতা সম্পন্ন ও শিক্ষিত পেশার লোকদেরকে পরবর্তীতে সুরক্ষা ও সুযোগ সুবিধা দেখার জন্য সংগঠন রয়েছে। আমরা সব সময় তর্ক বিতর্ক করতাম, কিন্তু আমি জানতাম তিনি কখনো মানবেন না যে খুব বিশেষজ্ঞ হওয়ার কারণেই কিন্তু সংগঠনের সুরক্ষার প্রয়োজনটা হয়। তিনি কখনোই বুঝতেন না যে কেউ যত বেশি বিশেষজ্ঞ হতে থাকবে তত বেশি ফাঁদে আটকে যাবে, বিশেষ করে যখন কেউ এর ওপর নির্ভরশীল হয়ে পড়বে। আমার ধনী বাবা উপদেশ দিতেন, মাইক ও আমি যেন নিজেকে আরও শক্ত করে গড়ে তুলি। অনেক কর্পোরেশনওয়ালারাও তাই করেন। তারা বিজনেস স্কুল থেকে বের হওয়া তরুণ মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে বের করেন এবং তাকে শক্ত করে গড়ে তোলেন, যেন ওই ব্যক্তি একদিন কোম্পানির দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন। তাই এসব তরুণ মেধাবী কর্মীরা কোনো বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ হন না। তারা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে চলে যান, যেন তারা ব্যবসায়িক পদ্ধতির সবগুলো দিক শিখতে পারেন। ধনীরা সবসময় তাদের নিজের সন্তানকে শক্ত করে গড়ে তোলে, পাশাপাশি অন্যের সন্তানকে গড়ে তোলে। এসবের মাধ্যমে তাদের সন্তানরা ব্যবসায়িক পরিচালনা করার একটা সার্বিক জ্ঞান অর্জন করে এবং ভিন্ন ভিন্ন ক্ষেত্রগুলো কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত তা বুঝতে শেখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রজন্মের সময় এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে যাওয়াটাকে খারাপ বলে ধারণা করা হতো। আজকে এটাকে বুদ্ধিমানের কাজ বলে মনে করা হয়। এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে যাওয়াটা বিরাট একজন বিশেষজ্ঞ হওয়ার চেয়ে ভালো, কারণ অধিক আয় করার চেয়ে অধিক শিক্ষার্জন কি ভালো নয়? এতে স্বল্প মেয়াদে আপনি হয়তো কম উপার্জন করবেন, কিন্তু দীর্ঘ মেয়াদে আপনি বেশ লাভবান হবেন। সফল হওয়ার জন্য ব্যবস্থাপনায় যেসব প্রধান দক্ষতা প্রয়োজন তা হলো 1. ক্যাশ ফ্লোয়ের ব্যবস্থাপনা করা, 2. নিয়মগুলোর ব্যবস্থাপনা করা, 3. লোকগুলোর ব্যবস্থাপনা করা। বিক্রয় করা ও বাজার বুঝতে পারা হলো বিশেষজ্ঞ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। এটা হলো অন্যান্য মানুষ যেমন ক্রেতা, কর্মী, বস, দম্পতি বা শিশুদের সাথে যোগাযোগের মাধ্যমে পণ্য বিক্রয় করার ক্ষমতা, যাকে বলা হয় ব্যক্তিগত সফলতার মৌলিক দক্ষতা। এটাকে যোগাযোগের দক্ষতা বলা হয়, যেমন লেখা, কথা বলা ও মধ্যস্থতা করা, যা জীবনের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জ্ঞানের প্রসার ঘটানোর জন্য অনেক কোর্সে অংশগ্রহণ করে অনেক শিক্ষণীয় টেপ রেকর্ড কিনে আমি শুনে থাকি। এভাবে আমি প্রতিনিয়ত আমার দক্ষতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। আমি আগেই উল্লেখ করেছিলাম, আমার শিক্ষিত বাবা যত বেশি পরিশ্রম করে কাজ করে যাচ্ছিলেন তত বেশি কর্মদক্ষ হয়ে উঠছিলেন। এতে তিনি যত বেশি বিশেষজ্ঞ হচ্ছিলেন ততই ফাঁদে আটকে যাচ্ছিলেন। তার বেতন যদিও বেড়েছিল, কিন্তু তার বাছাই করার ক্ষমতা কমে গিয়েছিল। তার সরকারি চাকরিটা চলে যাওয়ার পরই তিনি বুঝতে পেরেছিলেন যে পেশাগত দিক থেকে আসলে তিনি কতটা নিরুপায়। ব্যাপারটা পেশাদারী ক্রীড়াবিদদের মতো, যারা হঠাৎ করে আহত হলে বা সামান্য বৃদ্ধ হয়ে গেলে পরে আর খেলতে পারেন না। একবার যদি তাদের উচ্চ বেতনের চাকরিটা চলে যায়, তাহলে তাদের কাছে সীমিত কিছু দক্ষতায় রয়ে যায় মাত্র। আমার মনে হয় এই কারণেই পরবর্তী সময়ে আমার শিক্ষিত বাবা সংগঠনের প্রতি খুব বেশি ঝুঁকে পড়েছিলেন। সংগঠন তাকে কতটা সুযোগ সুবিধা দিতে পারে তিনি তা অনুভব করতে পেরেছিলেন। ধনী বাবা মাইকও আমাকে বহু বিষয়ে অল্প করে হলেও জানতে অনুপ্রেরণা দিতেন। আমাদের চেয়েও বুদ্ধিমান লোকের সাথে কাজ করার জন্য তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিতেন এবং কাজ করার জন্য বুদ্ধিমান লোকেদের একত্রিত করে টিম বানানোর পরামর্শ দিতেন। আজকে এটাকে বলা হয় পেশাদার বিশেষজ্ঞদের সম্মিলিত কর্মকাণ্ড। আজকাল আমার সাথে প্রাক্তন কিছু স্কুল শিক্ষকের সাক্ষাৎ হয়। তারা বছরে শত শত হাজার হাজার ডলার উপার্জন করেন। তারা এত ডলার উপার্জন করতে পারার একটা কারণ আছে। তাদের কাছে তাদের ক্ষেত্রবিশেষ দক্ষতা তো রয়েছেই, পাশাপাশি অন্যান্য দক্ষতাও রয়েছে। তারা শিক্ষা দেওয়ার পাশাপাশি বিক্রয় করতে জানেন এবং বাজারের অবস্থা বোঝেন। বিতাড়িত হওয়ার ভয়ে প্রথম বিক্রয় করা ও বাজার বুঝতে পারার দক্ষতাকে বেশ কঠিন বলে মনে হয়। আপনি যত ভালো যোগাযোগ রক্ষা করতে পারবেন, সমঝোতা করতে পারবেন ও বিতাড়িত হওয়ার ভয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার জীবন আপনার কাছে ততটা সহজ হয়ে যাবে। সেই পত্রিকার লেখিকা যিনি সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের লেখিকা হতে চেয়েছিলেন, তাকে আমি যে উপদেশ দিয়েছিলাম, আজকাল সেই উপদেশ আমি সবাইকে দিয়ে থাকি। টেকনিক্যাল বিশেষজ্ঞতা অর্জন করার পর এর মজবুত দিকটাও রয়েছে, আবার দুর্বল দিকটাও রয়েছে। আমার অনেক মেধাসম্পন্ন বন্ধু রয়েছে যারা অন্যদের সাথে ভালোভাবে যোগাযোগ বজায় রেখে চলতে পারে না। এর ফলে তারা যা উপার্জন করে তা অত্যন্ত দুঃখজনক। কিভাবে বিক্রয় করতে হয় তা শেখার জন্য আমি তাদেরকে শুধুমাত্র 1টা বছর ব্যয় করার উপদেশ দেই। এমনকি তারা যদি তখন কোনো কিছু উপার্জন নাও করে, তবুও অন্যের সাথে যোগাযোগ রক্ষা করার দক্ষতায় তাদের উন্নতি হবে। ভালো শিক্ষার্থী, বিক্রেতা ও বাজারে হওয়ার পাশাপাশি আমাদেরকে ভালো শিক্ষক ও ভালো ছাত্র হওয়ারও প্রয়োজন রয়েছে। সত্যিকারের ধনী হওয়ার জন্য আমাদেরকে গ্রহণ করার পাশাপাশি অন্যকে দেওয়ার সক্ষমতা থাকার প্রয়োজনও রয়েছে। মানুষের আর্থিক ও পেশাগত দিকে সংগ্রাম করার পেছনে আরেকটা কারণ হলো সেখানে সবসময় আদান প্রদানের অভাব রয়েছে। আমি এরকম অনেককেই চিনি যারা ভালো ছাত্রও নয়, আবার ভালো শিক্ষকও নয়। আমার উভয় বাবা উদার প্রকৃতির লোক ছিলেন। উভয়ে প্রথমে অন্যকে দেওয়ার অভ্যাসটা গড়ে তুলেছিলেন। অন্যকে দেওয়ার জন্য তাদের একটি মাধ্যম ছিল শিক্ষা। তারা যতই দিতেন ততই কিন্তু গ্রহণও করতেন। কিন্তু অন্যকে টাকা দেওয়ার ব্যাপারে তাদের মধ্যে একটা বিস্তর তফাৎ ছিল। আমার ধনী বাবা প্রচুর টাকা দান করতেন। তিনি তার চার্চে, দাতব্যলয়ে, তার ফাউন্ডেশনে দান করতেন। তিনি মনে করতেন টাকা পেতে হলে টাকা দিতেও হয়। টাকা দেওয়াটা হলো অধিকাংশ মহৎ ধনী পরিবারের গোপন রহস্য। এই কারণে রোকফেলার ফাউন্ডেশন ও ফোর্ড ফাউন্ডেশনের মতো সংস্থাগুলো তৈরি হতে পেরেছে। এই সংস্থাগুলো এমনভাবে বানানো হয়েছে যে তারা একদিকে সম্পদ বৃদ্ধি করতে থাকবে আর অন্যদিকে চিরকাল দান করতে থাকবে। আমার শিক্ষিত বাবা সবসময় বলতেন, যখনই আমার কিছু বাড়তি টাকা হবে তখনই আমি তা অন্যদের দিয়ে দেব। কিন্তু সমস্যাটা ছিল যে কখনোই তার বাড়তি কোনো টাকা হতো না। তাই তিনি আরও টাকা উপার্জন করার জন্য কঠোর পরিশ্রম করতেন ঠিকই, কিন্তু টাকা উপার্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, দান করলে তুমি গ্রহণ করতে পারবে, এতে তিনি মনোযোগী ছিলেন না। বরং তিনি বিশ্বাস করতেন আগে গ্রহণ করে তারপর দান করতে হয়। উপসংহারে আমি বলতে চাই, আমার উভয় বাবাই আমাকে প্রভাবিত করেছিলেন। আমার হৃদয়ের একাংশ জুড়ে ছিলেন একজন পুঁজিপতি বাবা, যিনি টাকা দিয়ে টাকা বানানোর খেলা পছন্দ করতেন। অন্য অংশ জুড়ে ছিলেন একজন সামাজিকভাবে দায়িত্বপরায়ণ শিক্ষক বাবা, যিনি ধনী ও দরিদ্রদের মধ্যে চিরকাল ধরে প্রসারিত হতে থাকা পার্থক্যটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন ছিলেন।
প্রসারিত হতে থাকা এই পার্থক্যটার জন্য ব্যক্তিগতভাবে আমি আমাদের পুরনো শিক্ষা ব্যবস্থাটাকে দায়ী মনে করি।